মানুষ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে যে ভালোবাসার দাম দেয় না বা ভালোবাসার কদর করে না। এই কথাটা যতটা শুনতে ইজি মনে হয়, কিন্তু এই কথাটা অত্যন্ত সত্যি। ধরুন আপনি কাউকে একজন ভালোবেসেছেন বা কাউকে আপনার ভালো লাগে, আপনি জান প্রাণ দিয়ে তাকে ভালোবাসলেন, তার জন্য সমস্ত কিছু করলেন, তারপরেও দেখলেন সে মানুষটা আপনাকে ভালোবাসছে না, আপনাকে ইগনোর করছে। আমাকে যারা ফোন করেন আপনাদের থেকে প্রশ্নটা আমি পাই যে আমি এত ভালোবাসি সেই মানুষটাকে, কিন্তু সে আমাকে কেন বারবার ইগনোর করে। এর পেছনে কাজ করে সাইকোলজি। 2015 সালে ডক্টর হেলেন ফিজার একটা স্টাডি রিপোর্ট পেশ করেছিলেন। আর সেই স্টাডি রিপোর্ট অনুযায়ী এটা বেরিয়ে এসেছিল যে এটাকে বলা হয় নিউরো সায়েন্স অনুযায়ী আনরিকুইটেড লাভ। এটা একটা ইংরেজি শব্দ, আনরিকুইটেড লাভ। আমি জিনিসটা খুলে পরিষ্কার করে বলছি কেন এটা হয়, যে কেন আপনি একজনকে জান প্রাণ দিয়ে ভালোবাসছেন, তারপরে সেই মানুষটা কেন আপনাকে ইগনোর করছে। কাজেই যদি আপনার লাইফের সঙ্গে এই টপিক্সটা বা কথাগুলো মেলে, তাহলে রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা একটু লম্বা হতে পারে। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও দেখতে। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান। এই স্টাডি রিপোর্ট এটা বুঝতে পারা গেছিল বা জানা গেছিল যে আনরিকুইটেড লাভ জিনিসটা হচ্ছে আমাদের ব্রেনের ভেতরে একটা রিভার্স টেকনোলজি কাজ করে বা রিভার্স মেন্টালিটি ট্রিগার হয়ে যায়। আর এই ঘটনাটা ঘটলে কি হয়, আমরা মানুষরা যারা আমাদের কদর করে না বা যারা আমাকে ইগনোর করে, তার বেশি আমাদের অ্যাট্রাকশন অনেকটা বেড়ে যায়। একটু মিলিয়ে দেখবেন আপনার সঙ্গে এই জিনিসটা হচ্ছে না তো, যে আপনার পার্টনার আপনাকে ইগনোর করছে, আপনার ভ্যালু দিচ্ছে না, আর আপনি তত বেশি তার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছেন। যদি কথাটা মেলে একটু কমেন্ট করে জানাবেন। অবশ্যই এটা হচ্ছে এবং আপনারা এই কথাটা আমাকে বহু মানুষ বলেছেন। আর এই ভিডিওটাতে আপনারা শিখতে পারবেন যে কারো থেকে ভালোবাসা পাওয়াটা বা কারো ভালোবাসা আদায় করাটা কতটা সহজ, কতটা ইজি। আর আপনি এই ভিডিওটা শেষ অবধি দেখলে বুঝতে পারবেন যে ভালোবাসা কি করে আদায় করতে হয়, কি করলে যে মানুষটা আপনাকে ইগনোর করছে সে আবার আপনার কাছে ফিরে আসবে, আপনাকে ভালোবাসবে। আমাদের মানুষের মধ্যে একটা কমন জিনিস আছে যে আমরা সেই মানুষটার প্রতি আকৃষ্ট হই বা সেই মানুষটার কথা বেশি ভাবি, যে আমার কথার দাম দেয় না বা আমাকে পাত্তা দেয় না। এটা কিন্তু হিউম্যান সাইকোলজি মিলিয়ে দেখবেন, এটা কিন্তু হয়। যে মানুষটা সবচেয়ে বেশি আমার ভ্যালু করে বা সবচেয়ে বেশি দাম দেয়, সবকিছুতে আমার হ্যাঁতে হ্যাঁ করে, আমরা সেই মানুষটাকে কিন্তু পাত্তা দিই না বা সেই মানুষটার থেকে একটু সরে চলি বা দূরে চলে যাই। এর পেছনে একটা সাইকোলজিক্যাল রিজন কাজ করে, যেটাকে বলা হয় নেগেটিভ বায়াস। কথাগুলো বোঝার চেষ্টা করবেন, না বুঝলে কমেন্ট করবেন, আমি আবার বুঝিয়ে দেব। আর এটা আমাদেরকে এইটা শেখায় যে আমাদের সঙ্গে যখন কোনো পজিটিভ জিনিস ঘটে, ধরুন আপনি যেটা চাইছেন আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন, যেটা করতে চাইছেন সেটা সহজে হয়ে যাচ্ছে, তখন আমাদের হিউম্যান ব্রেন বা মেন্টালিটি ওটাকে খুব একটা পাত্তা দেয় না বা ওটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। আর যখনই আমাদের সঙ্গে কোনো কিছু নেগেটিভ ঘটনা ঘটে, যেমন কোনো কিছু চেয়ে আমি পাচ্ছি না বা যেটা চেয়েছিলাম সেটা আমার কাছে আসছে না, তখন আমরা সেটা নিয়ে বেশি ভাবতে শুরু করি। আর এটাই হলো সেই কারণ, যখন আপনি মন থেকে বা প্রাণ থেকে কোনো মানুষকে ভালোবাসলেন, সেই মানুষটা কিন্তু আপনার সম্পর্কে ভাববেই না, কারণ আপনি ইজিলি তার কাছে পৌঁছে যাচ্ছেন বা উনি আপনাকে ইজিলি সহজেই পেয়ে যাচ্ছেন। আর তখনই আপনার ভালোবাসাটা নেগেটিভ বায়াসের শিকার হয়ে যায় বা নেগেটিভ বায়াসের আয়ত্তে চলে আসে। এটা হয়তো আপনাদের প্রত্যেকের সঙ্গে ঘটেছে বা অনেকের সঙ্গে ঘটে যে আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা আপনাকে ছেড়ে একটা ফালতু বেকার মানুষের সঙ্গে চলে গেছেন বা তাকে ভালোবাসতে শুরু করেছেন। এটা কিন্তু হয়, অবশ্যই হয়। কথাগুলো একটু মিলিয়ে দেখবেন। আর এই সময় আপনি খুব চিন্তায় পড়ে যান যে ওই মানুষটার মধ্যে এমন কি দেখলো যে আমার ভালোবাসার মানুষটা তার পেছনে দৌড়চ্ছে, যেটা আমার মধ্যে নেই। আমি তো তার থেকে অনেক গুণে ভালো, তারপরেও কি এমন হলো যে আমার বন্ধু বা বান্ধবী বা ভালোবাসার মানুষটা তার পেছনে দৌড়চ্ছে। প্রশ্ন আছে তো মনে? স্বাভাবিক, এটা স্বাভাবিক। এই প্রশ্নটা সবার মনেই আসে। সোজা কথায়, সোজা বাংলা কথায়, আপনি আপনার পার্টনারের বেশি ভ্যালু দিচ্ছেন বা তার দাম বেশি দিচ্ছেন, আর যে তৃতীয় ব্যক্তি যার পেছনে উনি দৌড়চ্ছেন তিনি হয়তো তাকে পাত্তাই দিচ্ছেন না, তাকে কোনো ভ্যালুই দিচ্ছেন না। কথাটা বোঝা গেল যে আমি কি বলতে চাইছি? নেগেটিভ ভাইবস জিনিসটা। কাজে নেগেটিভ বায়াসের ঠেলাতে আপনার পার্টনারের বা আপনার ভালোবাসার মানুষটার চোখের সামনে আপনাকে ও দেখতে পাবে না। সে তাকিয়ে দেখবে যে তাকে ইগনোর করছে, যেখান থেকে সে একটা নেগেটিভ ভাইবস তার কাছে আসছে, যেটা কথাটা আমি আগে বললাম। আর যদি আপনাকে বলি আমি যে আপনার রিলেশন বা সম্পর্কের ক্ষেত্রে খুব সিরিয়াস হতে হবে না, এটার পেছনে কিন্তু একটা বড় কারণ আছে। এটা আমাকে বহু মানুষ আপনারা বলেছেন যে আমি যখন আমার পার্টনারকে ভালোবাসতাম এবং ভালোবাসার সম্পর্ক একটা সিরিয়াস ছিলাম না, জাস্ট ঠিক আছে চলো বন্ধুর মতো, তখন কিন্তু আমার সেই ভালোবাসার মানুষটা আমার পেছনে দৌড়তো। আর যেদিন থেকেই আমি আমার ভালোবাসার মানুষটা বা পার্টনারের প্রতি সিরিয়াস হয়ে গেছি, ভালোবাসাটা সিরিয়াসলি ভাবছি বা ওকে নিয়ে সিরিয়াসলি ভাবা আরম্ভ করেছি, সেই দিন থেকেই কিন্তু ও আমাকে ইগনোর করতে আরম্ভ করেছে। এই কথাটা কিন্তু আপনারা বলেন এবং বহু ফোন কল, হোয়াটসঅ্যাপ মেসেজ আমি পাই।
এবার বলছি যে আপনি আপনার ভালোবাসার মানুষটার পেছনে দৌড়চ্ছেন, তার জন্য সমস্ত কিছু করছেন, তারপরেও সে আপনাকে ইগনোর করছে, তারপরেও সে আপনাকে পাত্তা দিচ্ছে না। এর জন্য এক্স্যাক্টলি কি করতে হবে ভালো করে শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না। এই কথাটা তো আমি বলছি, কিন্তু তার আগে আরেকটা জিনিস বলবো, সেটা ভালো করে বুঝবেন। সেটা হচ্ছে যে মানুষটা আমাকে ইগনোর করে বা যে মানুষটা আপনাকে পাত্তা দেয় না, তার পেছনে আমি কেন দৌড়চ্ছি, এই দিকটা বুঝে নেওয়াটা না আগে খুব দরকার। এর পেছনে সবচেয়ে বড় সাইকোলজিক্যাল রিজন বা কারণ যেটা কাজ করে সেটা হলো সাসপেন্স অ্যান্ড কিউরিওসিটি। সাসপেন্স মানে ধরুন আপনি কোনো সিনেমা দেখতে বসেছেন, সিনেমাতে একটা সাসপেন্স থাকে, আমরা ওয়েট করে থাকি কি হবে কি হবে কি হবে, করি তো। এবং তাতে কি হয়, আমাদের মধ্যে কিউরিওসিটি জাগে, মানে জানার ইচ্ছেটা বাড়তে থাকে। কারেক্ট, এটাকেই বলা হয় সাসপেন্স অ্যান্ড কিউরিওসিটি। এবারে আপনি যখন ক্লাইম্যাক্সের শেষ পর্যায়ে পৌঁছে যান, তখন কিন্তু আপনি আসল জিনিসটা জেনে গেলেন, সিনেমাটা পুরো বুঝে গেলেন, আপনার কিউরিওসিটি শেষ হয়ে গেল, মানে আর জানার ইচ্ছে নেই, আপনি তো জেনে গেছেন পুরো জিনিসটা, মানে ক্লাইম্যাক্সের চরম পর্যায়ে পৌঁছে গেছেন, কি ঘটতে চলেছিল জেনে গেছেন, আপনার কৌতূহলটা শেষ হয়ে গেছে। আর রিলেশন বা সম্পর্কে একই জিনিস কাজ করে। যখন কোনো মানুষ আমাকে ইগনোর করছে বা কোনো মানুষ আপনাকে ইগনোর করছে, তখন আমাদের ভেতরে কিউরিওসিটি আরো বেড়ে যায় যে কেন ইগনোর করছে, কেন আমাকে পাত্তা দিচ্ছে না, আমাকে ইগোতে হার্ট করছে কেন। তখনই আমরা সেটা জানার চেষ্টা করি এবং তার সঙ্গে আরো বেশি গভীরভাবে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি এবং তার দিকে আরো বেশি এগোতে থাকি। আমরা এই সময় এটা ভাবার চেষ্টা করি যে এই মানুষটা আমাকে যে ইগনোর করছে, সে যদি আমাকে ভালোবাসে তাহলে কতটা না জানি ভালোবাসবে। আর এটার থেকে আমাদের ভেতরে একটা কৌতূহল তৈরি হয় যে তাকে আরো বেশি জানবো, আরো বেশি বুঝবো, এবং আর এটার জন্যই আমরা তার পেছনে আরো বেশি দৌড়তে থাকি, তার প্রেমে পাগল হতে থাকি। আর এই যে সিচুয়েশন বা যে জিনিসটা তৈরি হয়, এটাকে বলা হয় জিগার্নিক এফেক্ট। জিগার্নিক এফেক্ট জিনিসটা হচ্ছে, ধরুন আপনি কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বা কাউকে আপনার ভালো লেগেছে, এই যখন সম্পর্ক বা রিলেশন তৈরি হয় নতুন নতুন, তখন আমার ভালোবাসার মানুষটার প্রতি আমাদের কিউরিওসিটি অনেক বেড়ে যায়, কৌতূহল অনেক বেড়ে যায়, তাকে আরো জানতে ইচ্ছা করে, তাকে আরো বুঝতে ইচ্ছা করে। আর এই সময়টাই আমরা আমাদের পার্টনারকে জিজ্ঞেস করি যে তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি আমাকে কতটা চাও লাইফে, তুমি কত কাছে বা কবে আমার সঙ্গে দেখা করতে পারবে। আর আমরা এটা কি ভাবি যে আমার পার্টনার আমাকে দারুণ ভালোবাসে, সে আমার জন্য পাগল হয়ে যাচ্ছে। আদতে কিন্তু কাজ করে জেগার্নিক এফেক্ট। আর এই সময়টা আপনাকে ভালো করে বুঝতে হবে যে এইটা কিন্তু আপনার পার্টনার বা ভালোবাসার মানুষটার ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, এটা তার কিউরিওসিটি, মনের ভেতরে একটা কৌতূহল। আর আপনি যখন এই কৌতূহলটা বা কিউরিওসিটিটা শেষ করে দেবেন, তাকে আপনার সম্পর্কে সমস্ত কিছু বলে ফেললেন, সমস্ত কিছু দিয়ে ফেললেন, তখন কিন্তু আপনার পার্টনার আপনাকে আর ভালোবাসবে না বা আপনার সঙ্গে আর সম্পর্ক রাখতে চাইবে না। আর এই জিনিসটা যখন ঘটে, আপনি আপনার পার্টনারকে বা ভালোবাসার মানুষটাকে চিৎকার করে বলেন তোমাকে আমি এত ভালোবাসি এত ভালোবাসি, আপনি কান্নাকাটি সবকিছু করেন, কিন্তু মাথায় রাখবেন এতে তার কিন্তু কিচ্ছু যায় আসে না, তার মনে কোনো প্রভাব বা এফেক্ট পড়ে না। কিন্তু এই অবস্থায় আপনি আপনার পার্টনার বা ভালোবাসার মানুষটার কিউরিওসিটি বা এই কৌতূহলটা কিভাবে তৈরি করে রাখবেন, এই সময়টা আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে আপনার ভালোবাসার মানুষটার পেছনে দৌড়ানো বন্ধ করতে হবে, তাকে সারাক্ষণ ফলো করা বন্ধ করতে হবে, তাকে সারাক্ষণ ফোন করা মেসেজ করা কমাতে হবে। আর আপনি এই সময়টা যদি নিজের মতো থাকার চেষ্টা করেন, এইটার সম্ভাবনা থাকে যে আপনার পার্টনার বা ভালোবাসার মানুষটার কিউরিওসিটি আরো বাড়তে থাকবে, আপনার প্রতি কৌতূহল আরো বাড়তে থাকবে, উনি আপনার পেছনে আরো বেশি দৌড়তে থাকবেন। এটাই হলো সাইকোলজি, এটাই হলো আমাদের মানসিকতা, এটা আপনাকে বুঝতে হবে। যে মানুষগুলো সবচেয়ে বেশি ইগনোর করে, সেই মানুষগুলোকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তার পেছনে দ্বিতীয় আর একটা কারণ আছে, সেটাকে বলা হয় রিজেকশন অ্যাট্রাকশন প্যারাডক্স। আবার বলছি, রিজেকশন অ্যাট্রাকশন প্যারাডক্স। একটু ইংরেজি শব্দ আমি বুঝিয়ে বলবো, ভালো করে শুনবেন, না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেবো, ভালো করে শুনুন। দেখুন, এটা বহু ক্ষেত্রে হয় যে ধরুন কোনো ছেলেকে দেখতে খুব সুন্দর বা কোনো মেয়েকে দেখতে খুব সুন্দর, তারা অটোমেটিক্যালি ইজিলি অন্য মানুষের একটা অ্যাট্রাকশন পান, দেখতে ভালো, অবশ্যই আমরা তার দিকে তাকাবো বা তার দিকে অ্যাট্রাক্ট হব, এটা তো হয়, কমন জিনিস। আর এটার জন্য সেই মানুষটা যাকে দেখতে সুন্দর, তার মধ্যে একটা ঘমন্ড বা একটা গর্ববোধ তৈরি হতে থাকে। আর এই সময়টা যখন ঘটে বা এই ঘটনা যখন ঘটে, সেই ছেলেটি বা মেয়েটির মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয় যে আমার মধ্যে কিছু তো আছে, যে এত মানুষ আমার দিকে তাকাচ্ছে, আমাকে পেতে চাইছে, একটা ফিলিংস তৈরি হয় তাদের মধ্যে। ঠিক একইভাবে যখন আমাদের কেউ দাম না দেয়, কেউ ভ্যালু না দেয়, আমাদের কনফিডেন্স লেভেলটা কমে যায়, নামতে থাকে। তখনই আমরা ভাবতে থাকি আমাকে কেন পাত্তা দিচ্ছে না, কেন আমার দাম দিচ্ছে না, কেন আমার ভ্যালু দিচ্ছে না। আর যখন এই সময়টা বা এই জিনিসটা চলছে, তখন আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে আরেকজনের কাছে চলে যায় বা অন্য কাউকে ভালো লাগতে শুরু করে, তার তখন তো আমরা এটা কনফার্ম হয়ে যায় যে আমার মধ্যে কিছু না কিছু গলতি বা কিছু না কিছু খারাপ বা কিছু না কিছু জিনিস আছে অবশ্যই, যার জন্য আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে তৃতীয় কোনো ব্যক্তির কাছে যাচ্ছে বা তাকে ভালো লাগছে তার।
আর এই সময়টা আমাদের ভেতরে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে সেলফ ডাউট। নিজেকে নিয়ে সন্দেহ করতে শুরু করি, আর তখন একটা মেন্টাল প্রেশার শুরু হয়ে যায় আমাদের উপরে যে কেন হচ্ছে, কেন এই জিনিসটা হচ্ছে। এই সময়টা অ্যাকচুয়ালি আমাদের উচিত বা আপনাদের উচিত, যখন আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বা অন্য কারো দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, তখন নিজের উপরে কাজ করা বা নিজের উপরে কনসেন্ট্রেট করা। আর আমরা সেটা না করে কি করি, সেই মানুষটাকে আরো চিয়ার আপ করি, আরো তার পেছনে দৌড়তে থাকি, তাকে আরো ভালোবাসা উজাড় করে দেখাতে থাকি, মন খারাপ করি, কাঁদি, এইসব অনেক কিছু আমরা করি। সেটা কিন্তু করা একদম উচিত না। আর এই সময়টা আরেকটা মানসিকতা তৈরি হয়, যখন আমাদের সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস কমে যায় বা নিজেকে নিয়ে সন্দেহ করতে থাকি, তখন আমরা ভাবি যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম বা যে মানুষটাকে আমার ভালো লাগতো, সেই যদি আমার জীবনে ফিরে আসে, তাহলে আমি আবার কনফিডেন্স পাবো, আবার দারুণ কাজ করব। আর সেই কারণেই আমরা সেই মানুষটার পেছনে আবার দৌড়তে থাকি, আবার তাকে ফোন করতে থাকি, তাকে SMS করতে থাকি। আমাদের কি হয়, এতে আলটিমেটলি জিনিসটা পুরো উল্টো হয়। আমাকে কিছুদিন আগে একজন ফোন করেছিলেন, আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনার উত্তর পেয়ে যাবেন যে কেন আপনাকে সে ইগনোর করছে, কেন আপনাকে পাত্তা দিচ্ছে না, আর আপনার কাজ কেন দিনের থেকে দিন খারাপ হচ্ছে। আর এই সময়টা, এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় যে আমরা পাগল হয়ে যাই, সেই মানুষটাকে ছাড়া আমরা বাঁচবো না, সেই মানুষটা যদি আমার জীবনে আসে তাহলেই আমার লাইফ দারুণ হবে। এই প্রবলেমটা আমাকে সবার আগে সলভ করতে হবে, যে করেই হোক সেই মানুষটাকে আমাকে যে করে হোক ধরে নিয়ে আসতে হবে। এতে মেন্টাল ডিপ্রেশনে আমরা চলে যাই। এই সময়টা এক্স্যাক্টলি আপনাকে কি করতে হবে জানেন তো? এই সময়টা আপনাকে নিজেকে ভালোবাসতে হবে, নিজের ভালো হওয়ার উপরে কাজ করতে হবে, নিচে কি করে ভালো করতে পারেন সেটার উপরে ফোকাস করতে হবে। আর এইটা যখন করবেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার কনফিডেন্স লেভেল বাড়ছে, আস্তে আস্তে আপনি নিজেকে চিনতে পারছেন, আপনার নিজের ভেতরে যে গুণগুলো ছিল সেগুলো বুঝতে পারছেন, যেগুলো তার প্রেমে পড়ে আপনি অন্ধ হয়ে গেছিলেন। আর যখন এগুলো বুঝতে পারবেন বা শিখতে পারবেন, যখন আপনার সেলফ কনফিডেন্স বেড়ে যাবে, তখন আপনি এটা রিয়েলাইজ করবেন বা বুঝতে পারবেন যে সেই মানুষটাই কিন্তু আপনার জীবনের সব নয়, তাকে ছাড়াও আপনি বাঁচতে পারেন। আপনি যদি এটা করতে না পারেন, তাহলে দেখবেন একটা নির্দিষ্ট সময়ের পরে আপনি আপনার সেই পার্টনারকে চেস করতে করতে, তার পেছনে দৌড়তে দৌড়তে আপনি মেন্টালি শেষ হয়ে গেছেন, ফিজিক্যালি শেষ হয়ে গেছেন, মেন্টাল ডিপ্রেশনে চলে গেছেন, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা কি সেটা চাই? নিশ্চয়ই চাই না। কারণ সবার আগে আমরা নিজেদেরকে ভালোবাসি, তারপরে অপরকে ভালোবাসি। যে মানুষগুলো আমাদের ইগনোর করে তাদেরকে আমরা আরো বেশি ভালোবাসি, তার পিছনে যে 3 নম্বর কারণটা হচ্ছে, সেটা হলো চ্যালেঞ্জ, মোটিভ অ্যান্ড মোটিভেশন। চ্যালেঞ্জ, মোটিভ অ্যান্ড মোটিভেশন। ভালো করে শুনবেন। এই পয়েন্টে আসার আগে আরেকটা কথা বলি। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার সঙ্গে কথা বলতে পারেন, কারণ কথা বলতে আমি কোনো টাকা পয়সা নিই না। কিন্তু প্লিজ রিকোয়েস্ট করছি, আমাকে রাত্রি 9টার পরে ফোন করবেন। যখন তখন ফোন করবেন না, আমি ব্যস্ত আজকে কথা বলতে পারি না। আর তার আগে একটা ভয়েস হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন বা টাইপ করে পাঠাবেন যে আপনার এক্স্যাক্ট সমস্যাটা কি, তাহলে আমার পক্ষে সুবিধা হবে আগে থেকে বুঝে নিয়ে আপনার সলিউশনটা নিয়ে আপনার সঙ্গে কথা বলার। যাই হোক, এবার আসল জায়গায় ফিরে আসি, সেটা হচ্ছে চ্যালেঞ্জ, মোটিভ অ্যান্ড মোটিভেশন। ধরুন কারো আপনাকে পাওয়াটা তার কাছে একটা চ্যালেঞ্জ, ধরুন আপনার ভালোবাসাটা পাওয়াটা তার কাছে একটা মোটিভ হয় না, মোটিভ মানে একটা মোটিভ থাকে, কাজটা করব কেন করব, সেটা যদি থাকে, তখনই সেই মানুষটার, যে আপনাকে পছন্দ করছে বা ভালোবাসছে, সেই মানুষটার মনে একটা মোটিভেশন তৈরি হবে, তার চ্যালেঞ্জটা ফুলফিল হবে। আপনাকে পাওয়াটা একটা চ্যালেঞ্জ, একটা মোটিভ তৈরি হবে যে কেন আপনাকে পাবে। আর এই দুটো মিলে তার মনের ভেতরে একটা মোটিভেশন, হি অর শি উইল বি মোটিভেটেড, তার মনের মধ্যে একটা মোটিভেশন তৈরি হবে, সেটা কাজ করবে আপনার কাছে তাকে টেনে নিয়ে যাওয়ার। পৃথিবীতে ঝড় তুফান বাদল বৃষ্টি যা কিছু আসুক, দেখবেন সেই মানুষটা কিন্তু হাত ধুয়ে আপনার পেছনে পড়বে আপনাকে পাওয়ার জন্য, আপনাকে একটু দেখার জন্য, আপনার সঙ্গে একটু কথা বলার জন্য। আসলে কি হয়, এটা সাইকোলজিক্যালি, ধরুন আপনি লাইফে কিছু একটা বড় অ্যাচিভ করেছেন এবং দেখলেন যে যখন আপনি সেটা পেয়েছেন বা অ্যাচিভ করেছেন, আপনার সামনে কোনো চ্যালেঞ্জ আসে যে আপনি ইজিলি পেয়ে গেছেন, আমরা কিন্তু সেটায় মজা পাই না। এটা আমাদের মানসিকতা, দিস ইজ দ্য সাইকোলজি অফ হিউম্যান বিং। আর যখন কোনো কাজ আমরা অনেক পরিশ্রম করে, অনেক প্রতিবন্ধকতা বাধা পেরিয়ে জিততে পারি বা জয় করতে পারি, সেটার আনন্দ কিন্তু সবচেয়ে বেশি হয়। ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, যখন আমরা কাউকে প্রচুর চ্যালেঞ্জ নেওয়ার পরে অ্যাচিভ করতে পারি, তার যে একটা মানসিকতা বা একটা ভালোবাসার জায়গা তৈরি হয়, মানসিক জোর তৈরি হয়, সেটা কিন্তু অন্য নর্মাল ভালোবাসা বা ইজিলি কাউকে পেয়ে গেলাম তাতে কিন্তু হয় না। যদি আপনার মনে হয় যে আপনার ভালোবাসার মানুষটা যে আপনাকে ইগনোর করছে, তাকে আপনি আরো বেশি কাছে চাইছেন, তখন উল্টে আপনাকে তার সামনে চ্যালেঞ্জ ফেলতে হবে। এত কিছু করার পরেও যদি দেখছেন যে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, যে আপনার মন বারবার সে মানুষটার দিকে পৌঁছে যাচ্ছে, চলে যাচ্ছে, আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না কাজে,
প্রচুর চেষ্টা করছে, তা সত্ত্বেও আপনার মনের থেকে সেই মানুষটা যাচ্ছে না, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাইন্ডফুলনেস। মানে হচ্ছে আপনাকে নিজেকে নিয়ে ভাবতে হবে, আপনাকে মেডিটেশন করতে হবে, যাতে আপনার মাইন্ড বা আপনার মনটা আপনার আয়ত্তে থাকে। এই সময় কি হয়, আমাদের মনটা আমাদের হাতের বাইরে চলে যায়, সেই মানুষটা আমাদের মনটাকে কন্ট্রোল করে। আর যদি আপনি মেডিটেশন করেন দিনে যে কোনো একটা সময়, ধ্যান 10 মিনিট 5 মিনিট, ভোরবেলা বা রাত্রিবেলা শুতে যাওয়ার আগে শান্ত হয়ে বসে জাস্ট রিল্যাক্স করুন, ভগবান ঈশ্বর লাগত বা কোনো একটা ছবি ভাবুন, তার ছবি নয়, অন্য কারো একটা ছবি, দেখবেন আপনার মন আস্তে আস্তে শান্ত হচ্ছে। যদি এটাতেও কাজ না হয় তাহলে আপনি খেলাধুলা করুন, যোগ ব্যায়াম করুন, জিমে জয়েন করুন। এতে কি হবে, শরীরের মধ্যে বিভিন্ন হরমোন সিক্রিয়েশন বাড়বে, সেগুলো আমাদের শারীরিকভাবে উজ্জীবিত করবে, আমাদের মানসিকতা স্ট্রং করবে, এবং এগুলো যখন তৈরি হবে তখন দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেল অনেকটা বাড়ছে। আসল খেলাটা খেলে আমাদের কনফিডেন্স, আমাদের মধ্যে কনফিডেন্সটা আমরা হারিয়ে ফেলি, যে কথাগুলো আমি আগে বললাম। এই কনফিডেন্স যখনই আমরা হারিয়ে ফেলি, যখন আমরা মানসিক দিক থেকে ভেঙে পড়ি, তখনই আমরা ভাবি যে সেই মানুষটা ছাড়া আমার জীবনে কেউ নেই, তাকে ছাড়া তো আমি বাঁচবো না, সে ছাড়া আমি শেষ। আদতে কিন্তু এটা নয়। আপনাকে সাইকোলজিটা বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে, ভালোবাসতে হবে নিজেকে। আর যে কথাগুলো আমি বললাম, যে কাউকে যদি আপনি বেশি পাত্তা দেন, কেউ বেশি ভালোবাসেন বা বেশি দাম দিয়ে ফেলেন, তাহলে আমরা কিন্তু ইজিলি যেটা পাওয়া যায় সেটাকে ভুলে যাই, তার কদর করি না, বরং যে জিনিসটা আমরা সহজে পাই না তার উপরেই বেশি কনসেন্ট্রেট করি, সেটাকে নিয়ে বেশি ভাবি, সেটাকে নিয়ে বেশি চিন্তা করি, যেটাকে আমি বললাম নেগেটিভ ভাইবস। যে কথাগুলো বললাম আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমি এটাও বিশ্বাস করব যে জীবনে যে যন্ত্রণা কষ্ট আপনারা পাচ্ছেন, যে আপনার ভালোবাসার মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না, কেন পাত্তা দিচ্ছে না, সেটাও আপনি আশা করি বুঝতে পেরেছেন। কাজেই এর উপরে কাজ করুন, এগুলো বোঝার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে লাইফে আর ভালোবাসা নিয়ে টেনশন করতে হবে না, ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে কখনোই যাবে না। শুধু কি করতে হবে, ইগনোর করতে শিখতে হবে, বেশি পাত্তা দিলে চলবে না। আপনি ভালোবাসবেন, অবশ্যই আপনি ভালোবাসেন, আপনি ভালো মানুষ, কিন্তু ভালো মানুষই দেখালে আপনার ভালোবাসার মানুষটা আপনার ভালো মানুষ নিয়ে খেলা করবে, আপনাকে ছেড়ে চলে যাবে। এই কাজগুলো করে দেখুন, দেখবেন আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা বন্ধু বা বান্ধবী চিরকাল আপনার জন্য অপেক্ষা করছেন, আপনার পাশেই আসছেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি কথাগুলো ভালো লাগে, মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, যেটা বললাম, রাত্রিবেলা 9টার পরে ফোন করবেন, তার আগে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন।